সন্ধ্যায় বারান্দায় বসে চা খাচ্ছিলাম। ছেলে এসে আমার পাশে বসল। হঠাৎ সে আমার হাত ধরে বলল, মা, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে আমার জীবনসঙ্গী করতে চাই। আমার চায়ের কাপ হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। সে আমার হাত চেপে ধরে বলল, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই কি বলছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও দেখি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কাঁধে হাত রেখে বলল, আমি চাই আমরা স্বামী স্ত্রী হয়ে জীবন কাটাই। আমি উঠে দাঁড়াতে চাইলে সে আমার হাত ধরে রাখল। মা, আমাদের বয়সের পার্থক্য কিছু যায় আসে না। ভালোবাসার কোনো বয়স হয় না। আমার পুরো শরীর কাঁপছিল। সে আমার গালে হাত রেখে বলল, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর নারী। আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আরও কাছে এসে বলল, মা, আমি তোর জন্য আমার জীবন দিতে পারি। সন্ধ্যার আলোতে তার চোখ চিকচিক করছিল। সে আমার হাতে চুমু দিয়ে বলল, এই হাত আমার সারা জীবনের সম্পদ। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। সে আমার নীরবতায় উৎসাহিত হয়ে বলল, মা, আমি জানতাম তুমি আমাকে বুঝবে। বারান্দায় সন্ধ্যার হাওয়া বইছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তানভর খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাকিব আর সাইমা। রাকিব 18 বছর বয়সী কলেজে পড়ে, সাইমা 11 বছর বয়সী স্কুলে যায়। আজকে যে ঘটনার কথা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতা। কেউ বিশ্বাস করবে না এই কাহিনী, কিন্তু আমি যা দেখেছি, যা অনুভব করেছি সেটা একেবারেই সত্যি। এই গল্পটা শুরু হয়েছিল গত মাসের একটা বৃহস্পতিবার সকালে। আমি যথারীতি রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছিলাম। হঠাৎ করে রাকিব রান্নাঘরে ঢুকে আমার পেছনে এসে দাঁড়ালো। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ভাবলাম হয়তো পড়াশোনা নিয়ে কোনো সমস্যা আছে, কিন্তু তার কণ্ঠস্বরে যে গাম্ভীর্য ছিল সেটা আমাকে একটু চিন্তিত করে তুলল। আমি হাতের কাজ থামিয়ে তার দিকে ঘুরে দাঁড়ালাম। কি ব্যাপার রাকিব, কোনো সমস্যা? আমি জিজ্ঞেস করলাম। সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে তুমি আর আমি একসাথে একটা বিশাল প্রাসাদে থাকছি। আমরা সেখানে রাজা রানীর মতো জীবন কাটাচ্ছি। আমি হাসতে হাসতে বললাম, ওরে পাগলা, তুই কী সব বলছিস? স্বপ্ন তো স্বপ্নই। কিন্তু রাকিব একেবারেই হাসল না। সে আরও গম্ভীর হয়ে বলল, না মা, এটা শুধু স্বপ্ন নয়, আমি গত কয়েকদিন ধরে অদ্ভুত সব জিনিস দেখতে পাচ্ছি। কী রকম অদ্ভুত জিনিস? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। রাকিব আমার হাত আরও শক্ত করে ধরে বলল, মা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত শুঙ্গ আছে। সেই শুঙ্গের শেষে একটা বিশাল ধনভাণ্ডার লুকানো আছে, আর সেই ধনভাণ্ডারের রক্ষক হচ্ছে একটা জিন। আমি ভাবলাম ছেলেটা হয়তো খুব বেশি সিনেমা দেখে ফেলেছে, কিন্তু তার চোখের ভাবটা দেখে মনে হচ্ছিল সে একেবারেই সিরিয়াস। রাকিব, তুই নিশ্চয়ই কোনো অ্যাডভেঞ্চার মুভি দেখে এসব কল্পনা করছিস, আমি বললাম। কিন্তু সে আমার কথায় কান দিল না। সে বরং আমাকে টেনে নিয়ে যেতে চাইল। মা, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে সেই জায়গাটা দেখাবো। আমি ভাবলাম ছেলের মুখ রক্ষা করার জন্য একবার দেখে আসি, তাহলে সে নিজেই বুঝতে পারবে যে এগুলো সব কল্পনা। রাকিব আমাকে নিয়ে গেল আমাদের বাড়ির পেছনের দিকে। সেখানে একটা পুরনো আম গাছ আছে। সে সেই গাছের গোড়ায় মাটি খুঁড়তে শুরু করল। রাকিব, তুই কি করছিস? বাবা দেখলে কি বলবে? আমি চিন্তিত হয়ে বললাম। কিন্তু হঠাৎ করে আমার চোখ কপালে উঠে গেল। রাকিব যেখানে খুঁড়ছিল সেখানে সত্যি একটা পাথরের ঢাকনা বের হলো। আমি অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলাম। রাকিব উত্তেজিত হয়ে বলল, দেখেছ মা, আমি মিথ্যে বলিনি। এই ঢাকনাটা তুলে ফেললেই নিচে সিঁড়ি দেখা যাবে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কি করে সম্ভব? রাকিব কি করে জানল?
এখানে এই জিনিস আছে? আমরা দুজনে মিলে সেই ভারী পাথরের ঢাকনা তুললাম। নিচে সত্যই পাথরের তৈরি একটা সিঁড়ি দেখা গেল। একটা অদ্ভুত নীল আলো সেই সিঁড়ি থেকে আসছিল। মা, আমি স্বপ্নে দেখেছি যে এই সিঁড়ি দিয়ে নামলে একটা বিশাল হোলঘর পাওয়া যাবে। সেখানে অসংখ্য মূল্যবান রত্ন আর সোনার মুদ্রা আছে। কি? রাকিব আমাকে বলল। আমি ভয়ে ভয়ে বললাম, রাকিব, এটা খুবই বিপজ্জনক। আমাদের তোমার বাবাকে খবর দেওয়া উচিত কি? কিন্তু রাকিব আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সাথে থাকো। আমার স্বপ্নে তুমি আর আমি একসাথে সেই ধনভাণ্ডার খুঁজে পেয়েছি। তুমি ছাড়া আমি সেখানে যেতে পারবো না আগে। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। রাকিব যা বলছে সেটা যদি সত্যি হয়। অবশেষে আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু আমরা খুব সাবধানে যাব। আমরা দুজনে মিলে সেই রহস্যময় সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িগুলো পাথরের তৈরি আর বেশ পুরনো। মনে হচ্ছিল যুগ যুগ ধরে এখানে কেউ আসেনি। প্রায় ২৫টা সিঁড়ি নামার পর আমরা একটা বিশাল হোলঘরে পৌঁছালাম। চারদিকে অদ্ভুত নীল আলো জ্বলছে। দেয়ালে প্রাচীন চিত্রকর্ম আঁকা, মেঝেতে মোজাইকের কাজ। মা, এটাই সেই জায়গা যেটা আমি স্বপ্নে দেখেছি, রাকিব উত্তেজিত হয়ে বলল। আমি চারদিকে তাকিয়ে দেখলাম। সত্যি এটা একটা অবিশ্বাস্য জায়গা। কিন্তু এখানে কোনো ধনভাণ্ডার তো দেখছি না। হঠাৎ করে একটা কণ্ঠস্বর শোনা গেল। কে এসেছে আমার রাজ্যে? আমরা দুজনেই ভয়ে কাঁপতে শুরু করলাম। কণ্ঠস্বরটা আসছিল হোলঘরের শেষ প্রান্ত থেকে। ধীরে ধীরে একটা আকৃতি আমাদের দিকে এগিয়ে এলো। সেটা একটা বয়স্ক মানুষ, কিন্তু তার পোশাক একেবারেই অদ্ভুত। দেখতে অনেকটা প্রাচীন রাজাদের মতো। আপনি কে? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। সেই ব্যক্তি হেসে বললেন, আমি এই স্থানের রক্ষক। আমার নাম জাহাঙ্গীর। ৫০০ বছর ধরে আমি এখানে আছি। ৫০০ বছর? রাকিব অবাক হয়ে বলল। জাহাঙ্গীর সাহেব মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি এই গুপ্তরাজ্যের অভিভাবক। তোমরা কি করে এখানে এলে? রাকিব তার স্বপ্নের কথা বলল। জাহাঙ্গীর সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। আহা, তাহলে তুমিই সেই বিশেষ ছেলে যার জন্য আমি অপেক্ষা করছি, জাহাঙ্গীর সাহেব বললেন। বিশেষ ছেলে মানে? আমি জিজ্ঞেস করলাম। জাহাঙ্গীর সাহেব ব্যাখ্যা করলেন, এই রাজ্যে একটা অভিশাপ আছে। ৫০০ বছর আগে এক দুষ্ট জাদুকর এখানে একটা মন্ত্র করে গিয়েছিল। সেই মন্ত্রের কারণে এই রাজ্যের সব মানুষ পাথর হয়ে গেছে। শুধুমাত্র একটা বিশেষ ছেলে আর তার মা এসে সেই অভিশাপ ভাঙতে পারবে। আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। তার মানে আমরা কি? হ্যাঁ, তোমরাই। সেই বিশেষ মানুষ, জাহাঙ্গীর সাহেব বললেন। কিন্তু অভিশাপ ভাঙতে হলে তোমাদের ৩টে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। রাকিব সাহসের সাথে বলল, আমরা যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। জাহাঙ্গীর সাহেব আমাদের হোলঘরের একটা অংশে নিয়ে গেলেন। সেখানে ৩টে দরজা দেখা যাচ্ছিল। প্রতিটা দরজায় আলাদা আলাদা প্রতীক আঁকা। প্রথম পরীক্ষা হচ্ছে সাহসের পরীক্ষা। জাহাঙ্গীর সাহেব বললেন, এই দরজার পেছনে একটা ভয়ঙ্কর দৈত্য আছে। তোমাদের তার কাছ থেকে একটা সোনার চাবি নিয়ে আসতে হবে কি? আমি ভয়ে ভয়ে রাকিবের হাত ধরলাম। কিন্তু রাকিব অনেক সাহসী ছিল। সে আমাকে বলল, মা, তুমি ভয় পেয়েছ না? আমরা একসাথে থাকলে কোনো কিছুই আমাদের ভয় পাওয়াতে পারবে না। আমরা দুজনে মিলে প্রথম দরজা খুললাম। ভেতরে সত্যিই একটা বিশাল দৈত্য দেখা গেল। কিন্তু সেই দৈত্যটা আমাদের দেখে হাসতে শুরু করল। তোমরা ভয় পেয়েছ? দৈত্য জিজ্ঞেস করল। একটুও না, রাকিব সাহসের সাথে উত্তর দিল। দৈত্য খুশি হয়ে আমাদের একটা সোনার চাবি দিয়ে দিল। তোমরা সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ গো। দ্বিতীয় পরীক্ষা ছিল বুদ্ধির পরীক্ষা। সেখানে একটা জটিল ধাঁধা সমাধান করতে হলো। আমি আর রাকিব মিলে সেই ধাঁধা সমাধান করে ফেললাম। তৃতীয় পরীক্ষা ছিল ভালোবাসার পরীক্ষা। সেখানে আমাদের প্রমাণ করতে হলো যে আমরা একে অপরের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। ৩টে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জাহাঙ্গীর সাহেব আমাদের নিয়ে গেলেন একটা গোপন কক্ষে। সেখানে সত্যি অগণিত সোনা, হীরা, মুক্তা আর দামি পাথর ছিল। এইসব ধনসম্পদ এখন তোমাদের, জাহাঙ্গীর সাহেব বললেন। কিন্তু মনে রেখো, এই ধনভাণ্ডার শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করতে পারবে গো। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমরা এত ধনসম্পদ নিয়ে কি করব? জাহাঙ্গীর সাহেব হেসে বললেন, তোমরা এই ধন দিয়ে গরিব মানুষদের সাহায্য করবে,
হাসপাতাল তৈরি করবে, স্কুল কলেজ বানাবে, এই পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলবে কি। রাকিব খুশি হয়ে বলল, মা, আমরা এখন অনেক ভালো কাজ করতে পারব। আমাদের এলাকার সব গরিব বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করে দেব। আমিও উত্তেজিত হয়ে উঠলাম। হ্যাঁ রাকিব, আমরা একটা এতিমখানা তৈরি করব, যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের দেখাশোনা করব। জাহাঙ্গীর সাহেব আমাদের কয়েকটা ছোট ব্যাগ দিলেন, যেগুলোতে অনেক দামি রত্ন ছিল। প্রথমে এগুলো নিয়ে যাও, বাকিগুলো পরে নিয়ে যেতে পারবে কি। আমরা সেই রহস্যময় রাজ্য থেকে বেরিয়ে এলাম। বাড়িতে ফিরে এসে দেখি তানভীর আর সায়মা আমাদের খুঁজছে। তোমরা কোথায় গিয়েছিলে? তানভীর জিজ্ঞেস করল। আমি আর রাকিব একে অপরের দিকে তাকালাম। আমরা ঠিক করলাম যে এই রহস্যের কথা আমরা কাউকে বলবো না, অন্তত এখনও নয়। আমরা বাগানে ছিলাম, আমি বললাম। রাত্রে রাকিব আমার কাছে এসে বলল, মা, আমি আজ রাতে আবার স্বপ্ন দেখেছি। সেই জাহাঙ্গীর সাহেব আমাকে বলেছেন যে আমাদের এই রহস্য কারো সাথে শেয়ার করা যাবে না, নইলে সব ধনভাণ্ডার উধাও হয়ে যাবে। পরের দিন আমরা সেই রত্নগুলো নিয়ে শহরে গেলাম। একজন স্বর্ণকারের কাছে গিয়ে সেগুলোর দাম জিজ্ঞেস করলাম। স্বর্ণকার বললেন যে শুধুমাত্র একটা রত্নের দামই প্রায় 5 লক্ষ টাকা। আমি আর রাকিব অবাক হয়ে গেলাম। আমাদের হাতে যে এত বড় সম্পদ আছে সেটা ভাবতেই পারিনি। আমরা ঠিক করলাম যে প্রথমে আমাদের এলাকার একটা বস্তিতে গিয়ে গরিব পরিবারগুলোকে সাহায্য করব। পরের সপ্তাহে আমরা সেই বস্তিতে গেলাম। সেখানে অনেক পরিবার খুবই কষ্টে দিন কাটাচ্ছে। আমরা তাদের খাবার, কাপড় চোপড় আর বাচ্চাদের বই খাতা কিনে দিলাম। বস্তির লোকজন আমাদের দেখে অবাক হয়ে গেল। তারা জানতে চাইল আমরা কোথা থেকে এত টাকা পেলাম। আমি বললাম, আমরা একটা লটারি জিতেছি, কিন্তু সত্যি কথা তো আর বলতে পারি না। এভাবে আমরা ধীরে ধীরে আমাদের এলাকার অনেক গরিব মানুষকে সাহায্য করতে শুরু করলাম। একটা ছোট স্কুল তৈরি করলাম, যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি রাকিব আমার বিছানার পাশে বসে আছে। তার চোখে অদ্ভুত একটা চাহানি। মা, আমি আজ রাতে একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। সে বলল, কি স্বপ্ন? আমি উঠে বসলাম। রাকিব আমার হাত ধরে বলল, আমি দেখেছি যে সেই জাহাঙ্গীর সাহেব আসলে একটা ভূত। সে আমাদের ফাঁদে ফেলেছে। সেই ধনভাণ্ডার আসলে অভিশপ্ত। আমার গা শিউরে উঠল। কি বলছিস তুই, মা? আমি স্বপ্নে দেখেছি যে যারাই সেই ধন ব্যবহার করে তারা ধীরে ধীরে পাথর হয়ে যায়। আমাদের তাড়াতাড়ি সেই ধন ফেরত দিতে হবে। গো! আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। কিন্তু আমরা তো ইতিমধ্যে অনেক টাকা খরচ করে ফেলেছি। রাকিব চিন্তিত হয়ে বলল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গায় ফিরে যেতে হবে। সেই দিন বিকেলেই আমরা আবার সেই গুপ্ত সুড়ঙ্গে নামলাম। কিন্তু এবার সেখানে জাহাঙ্গীর সাহেবকে পেলাম না। হঠাৎ করে একটা ভয়ানক হাসির আওয়াজ শোনা গেল। হা 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 হা, তোমরা আমার ফাঁদে পড়ে গেছ। আমরা দেখলাম জাহাঙ্গীর সাহেবের চেহারা একেবারে পাল্টে গেছে। তার চোখ লাল হয়ে গেছে, দাঁতগুলো ধারালো হয়ে গেছে। তুমি কে? রাকিব সাহস করে জিজ্ঞেস করল। আমি সেই জাদুকর যে 500 বছর আগে এখানে অভিশাপ দিয়েছিলাম, সে ভয়ানক গলায় বলল। আমি তোমাদের প্রতারণা করেছি। সেই ধন ব্যবহার করলে তোমরা আমার দাস হয়ে যাবে কু। আমার পুরো শরীর কাঁপছিল, কিন্তু রাকিব একেবারেই ভয় পেল না। আমরা তোমার দাস হব না, রাকিব দৃঢ় গলায় বলল। আমরা সেই ধন ফেরত দিতে এসেছি। জাদুকর রেগে গিয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে। তোমরা ইতিমধ্যে সেই ধনের একটা অংশ ব্যবহার করে ফেলেছ। এখন তোমাদের আমার সাথে থাকতে হবে। কি? কিন্তু তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। হঠাৎ করে সেই হোলঘরে একটা উজ্জ্বল আলো ফুটে উঠল। সেই আলোর মধ্যে একজন সুন্দরী নারী আবির্ভূত হলেন। আমি এই রাজ্যের আসল রানী। সেই নারী বললেন, আমি 500 বছর ধরে এই দুষ্টু জাদুকরের বিরুদ্ধে লড়াই করে আসছি। জাদুকর ভয়ে পিছিয়ে গেল। তুমি কি করে এখানে এলে? রানী বললেন, এই মা আর ছেলের নিঃস্বার্থ ভালোবাসা আমাকে মুক্ত করেছে। তারা সেই ধন নিজেদের জন্য ব্যবহার না করে গরিব মানুষদের সাহায্য করেছে। এই পবিত্র কাজ আমার অভিশাপ ভেঙে দিয়েছে।
রানী তার হাত তুলে একটা মন্ত্র পড়লেন, সাথে সাথে সেই দুষ্টু জাদুকর ধোঁয়ার মতো উধাও হয়ে গেল। এখন এই রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। রানী বললেন, তোমরা যে ধন নিয়েছ সেটা তোমাদের প্রাপ্য, ভালো কাজে ব্যবহার করে যাও। রানী আমাদের আশীর্বাদ করে অদৃশ্য হয়ে গেলেন। আমরা বাড়িতে ফিরে এলাম। সেদিন থেকে আমাদের জীবনটা একেবারে পাল্টে গেল। আমরা সেই ধন দিয়ে আমাদের এলাকায় একটা বড় হাসপাতাল তৈরি করলাম, একটা কলেজ বানালাম, অনেক গরিব পরিবারের বাচ্চাদের পড়াশোনার খরচ দিতে শুরু করলাম। তানভীর প্রথমে অবাক হয়েছিল, এত টাকা কোথা থেকে এলো। আমি তাকে বললাম যে আমার দূরের এক আত্মীয় মারা গিয়ে আমাদের নামের সম্পত্তি রেখে গেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, রাকিবের স্বপ্ন দেখার ক্ষমতা আরও বেড়ে গেল। সে এখন ভবিষ্যতের অনেক কিছু স্বপ্নে দেখতে পায়। একদিন সে আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আগামী মাসে আমাদের এলাকায় একটা বড় ঝড় আসবে, অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে কে? আমি তার কথায় সেই মাসেই সবাইকে সতর্ক করে দিলাম। লোকজন প্রস্তুতি নিল। যখন সত্যিই ঝড় এলো, তখন আমাদের এলাকার কেউই বেশি ক্ষতিগ্রস্ত হল না। এভাবে রাকিবের অলৌকিক ক্ষমতার কারণে আমাদের এলাকার মানুষজন আমাদের খুব সম্মান করতে শুরু করল। একদিন সাইমা আমাকে জিজ্ঞেস করল, আম্মু, রাকিব ভাই কি করে ভবিষ্যতের কথা জানে? আমি তাকে বললাম, মানুষের অনেক গোপন ক্ষমতা থাকে। তোমার ভাইয়ের স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে কি? সাইমাও খুব আগ্রহী হয়ে উঠল, আমারও কি এমন ক্ষমতা আছে? রাকিব তাকে বলল, তুমি চেষ্টা করে দেখো। রাতে ঘুমানোর আগে মনে মনে চাইবে যে তুমি ভবিষ্যতের কিছু দেখতে চাও। সাইমা সেই রাত থেকে চেষ্টা করতে শুরু করল। কয়েক সপ্তাহ পর সেও স্বপ্নে অদ্ভুত সবকিছু দেখতে শুরু করল। একদিন সে আমাদের বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের বাড়ির নিচে শুধু একটা ধনভাণ্ডার নয়, বরং পুরো একটা প্রাচীন শহর আছে কি? রাকিব উত্তেজিত হয়ে বলল, সত্যি? তাহলে আমরা আবার অনুসন্ধান করি কি? পরের দিন আমরা তিনজনে মিলে আবার সেই গুপ্ত সুড়ঙ্গে গেলাম। এবার আমরা আরও গভীরে গেলাম। সাইমার স্বপ্নের মতোই আমরা একটা পুরো প্রাচীন শহর আবিষ্কার করলাম। সেই শহরে অনেক পুরনো বাড়িঘর ছিল, একটা প্রাসাদ ছিল, একটা বাজার ছিল, এমনকি একটা লাইব্রেরিও ছিল যেখানে হাজার হাজার প্রাচীন বই রাখা। লাইব্রেরিতে গিয়ে আমরা সেই রাজ্যের ইতিহাস জানতে পারলাম। 500 বছর আগে এটা একটা অত্যন্ত সমৃদ্ধ রাজ্য ছিল। রাজা প্রজাদের খুব ভালোবাসতেন। কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর এসে পুরো রাজ্যকে মাটির নিচে চাপা দিয়ে দেয়। আমরা আরও জানলাম যে এই রাজ্যে অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তারা বিজ্ঞান, চিকিৎসা আর প্রযুক্তি নিয়ে অনেক গবেষণা করতেন। লাইব্রেরির বইগুলো পড়ে আমরা অনেক নতুন জিনিস শিখলাম। সেখানে এমন সব চিকিৎসা পদ্ধতির কথা লেখা ছিল যা আধুনিক ডাক্তাররাও জানেন না। রাকিব একটা বই পড়ে আমাকে বলল, মা, এখানে লেখা আছে কি করে প্রাকৃতিক উপাদান দিয়ে ক্যান্সারের মতো রোগ সারানো যায় কি? আমি সেই বই পড়ে দেখলাম সত্যিই অবিশ্বাস্য সব তথ্য লেখা। সাইমা আরেকটা বই নিয়ে বলল, এখানে লেখা আছে কি করে মাটি থেকে সোনা তৈরি করা যায়। আমরা বুঝতে পারলাম যে এই প্রাচীন রাজ্যের মানুষজন আমাদের চেয়ে অনেক বেশি উন্নত ছিলেন। কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল। মনে হচ্ছিল কেউ কাঁদছে। আমরা সেই আওয়াজের দিকে গেলাম। দেখলাম প্রাসাদের একটা কক্ষে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। তিনি পাথরের মতো স্থির, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। উনি কে? সাইমা ফিসফিস করে জিজ্ঞেস করল। রাকিব কাছে গিয়ে দেখল, এই তো সেই আসল জাহাঙ্গীর সাহেব। উনি পাথর হয়ে গেছেন, কিন্তু এখনও জীবিত। আমি সেই বৃদ্ধের কাছে গিয়ে তার হাত স্পর্শ করলাম। হঠাৎ করে তিনি কথা বলতে পারলেন। তোমরা কারা? তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। আমি তাকে সব কিছু বললাম। তিনি শুনে খুব দুঃখিত হলেন। সেই দুষ্টু জাদুকর আমার রূপ ধরে তোমাদের প্রতারণা করেছে, তিনি বললেন। কিন্তু তোমরা যেহেতু সেই ধন ভালো কাজে ব্যবহার করেছ, তাই তোমাদের কোনো ক্ষতি হবে না। তিনি আমাদের আরও বললেন, এই অভিশাপ ভাঙানোর একটা উপায় আছে। তোমাদের এই রাজ্যের আসল ইতিহাস বাইরের মানুষদের জানাতে হবে। তাহলে সবাই জানতে পারবে যে এখানে একসময় কি সুন্দর একটা সভ্যতা ছিল।
আমরা সেই দিন থেকে সেই প্রাচীন রাজ্যের ইতিহাস নিয়ে গবেষণা শুরু করলাম। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে যোগাযোগ করলাম। প্রত্নতত্ত্ববিদরা সেই প্রাচীন শহর দেখে অবাক হয়ে গেলেন। তারা বললেন যে এটা একটা বিশ্বব্যাপী আবিষ্কার। আমাদের আবিষ্কারের খবর সারা দেশে ছড়িয়ে গেল। টেলিভিশনে, পত্রিকায় আমাদের সাক্ষাৎকার নেওয়া হলো। রাকিব একটা ইন্টারভিউতে বলল, আমার মা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। উনি আমাকে শিখিয়েছেন যে সম্পদ শুধু নিজের জন্য নয়, সবার ভালোর জন্য ব্যবহার করতে হয়। আমি গর্বিত হয়ে তার কথা শুনছিলাম। আমার ছেলে সত্যিই একটা ভালো মানুষ হয়ে উঠেছে। সেই প্রাচীন শহরটা এখন একটা জাদুঘর হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে যায়। আমাদের দেশের পর্যটন শিল্প বেড়ে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, যেসব মানুষ সেই জাদুঘর ঘুরে আসে তাদের মধ্যে অনেকেই বলে যে তারা সেখানে গিয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করেছে। একদিন এক ভদ্রলোক আমাদের কাছে এসে বললেন, আমি সেই জাদুঘর দেখার পর থেকে স্বপ্নে দেখতে পাচ্ছি যে আমার পূর্বপুরুষ কোথায় সম্পদ লুকিয়ে রেখেছিলেন। আরেকজন মহিলা বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার হারিয়ে যাওয়া ভাই কোথায় আছে। ৩৫ বছর পর তাকে খুঁজে পেয়েছি। আমরা বুঝতে পারলাম যে সেই প্রাচীন রাজ্যে এখনও অলৌকিক শক্তি আছে। আমাদের পরিবারে এখন একটা বিশেষ ক্ষমতা এসেছে। আমরা সবাই এখন স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারি। তানভীর প্রথমে বিশ্বাস করত না, কিন্তু যখন সেও কয়েকটা অবিশ্বাস্য স্বপ্ন দেখল আর সেগুলো সত্যি হল, তখন সে আমাদের কথা মানতে শুরু করল। আমাদের এই অভিজ্ঞতার পর আমি বুঝেছি যে এই পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা জানি না। প্রকৃতির অনেক গোপন শক্তি আছে। রাকিব এখন একটা গবেষণা ইনস্টিটিউট তৈরি করার পরিকল্পনা করছে, যেখানে মানুষের অদ্ভুত ক্ষমতা নিয়ে গবেষণা করা হবে। সাইমা বড় হয়ে একজন প্রত্নতত্ত্ববিদ হতে চায়। সে বলে, আমি আরও অনেক প্রাচীন সভ্যতা আবিষ্কার করব গো। আমি আমার পরিবারকে নিয়ে খুবই খুশি। আমরা সবাই মিলে মানুষের সেবা করছি। আমাদের জীবনে এখন একটা নতুন অর্থ এসেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমি আর রাকিবের মধ্যে এখন একটা অদ্ভুত বন্ধন তৈরি হয়েছে। আমরা একে অপরের স্বপ্ন বুঝতে পারি, একে অপরের মনের কথা জানতে পারি। কখনো কখনো রাকিব আমাকে বলে, মা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি ছাড়া আমি কিছুই করতে পারি না। আগে আমিও তাকে বলি, তুই আমার গর্ব রাকিব, তুই আমাকে জীবনের নতুন মানে শিখিয়েছিস গো। এই রহস্যময় অভিজ্ঞতার পর আমাদের পরিবারে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। আমরা সবাই জানি যে আমাদের জীবনে এক অলৌকিক শক্তি কাজ করছে, আর সেই শক্তির কারণেই আমরা অন্যদের সাহায্য করতে পারছি, গরিব মানুষদের স্বপ্ন পূরণ করতে পারছি। রাকিব এখন স্বপ্নে দেখে কোন রোগী কোন চিকিৎসায় ভালো হবে। সাইমা দেখে কোথায় প্রাচীন ধন সম্পদ লুকানো আছে। আমি দেখি কোন পরিবারের কি সাহায্য দরকার। এভাবে আমাদের পুরো জীবনটাই এখন অন্যদের সেবায় উৎসর্গিত। তানভীর মাঝে মাঝে হাসতে হাসতে বলে, আমার স্ত্রী আর বাচ্চারা সবাই জাদুকর হয়ে গেছে, কিন্তু সে এখন আমাদের এই কাজে সম্পূর্ণ সাহায্য করে। সে আমাদের তৈরি করা হাসপাতাল আর স্কুলের সব ব্যবস্থাপনা দেখাশোনা করে। আজ যখন এই গল্পটা বলছি, তখন আমার মনে হচ্ছে যে আমাদের এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করা উচিত। হয়তো আরও অনেক মানুষ এই ধরনের অলৌকিক ক্ষমতা লুকিয়ে রেখেছে। রাকিব গতকাল আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে তুমি একদিন একটা বই লিখবে। সেই বইয়ে আমাদের এই অভিজ্ঞতার কথা থাকবে। সেই বই পড়ে অনেক মানুষ উৎসাহিত হবে। হয়তো রাকিবের স্বপ্ন সত্যি হবে। হয়তো একদিন আমি একটা বই লিখব, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সবচেয়ে বড় আনন্দ হল যে আমরা মানুষের উপকার করতে পারছি। প্রতিদিন নতুন নতুন মানুষ আমাদের কাছে সাহায্য চাইতে আসে। গতকাল একটা গরিব বাবা এসে বললেন, আপা, আমার মেয়ের অপারেশন করার টাকা নেই। আমরা সাথে সাথে তার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে দিলাম। এভাবে প্রতিদিন আমাদের জীবনে নতুন নতুন ঘটনা ঘটে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন নতুন সমস্যার সমাধান করতে হয়। রাকিব এখন বলে, মা,
আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড় হয়ে আমি একজন ডাক্তার হব, কিন্তু এখন মনে হয় আমি একজন স্বপ্নের ডাক্তার হয়েছি। মানুষের স্বপ্ন পূরণ করি কি? সায়মাও বলে আমি বড় হয়ে আরও অনেক প্রাচীন সভ্যতা খুঁজে বের করব। তাহলে মানুষ জানতে পারবে আমাদের পূর্বপুরুষরা কত উন্নত ছিলেন। আমি মাঝে মাঝে ভাবি, সেদিন সন্ধ্যায় যদি রাকিব আমার কাছে তার স্বপ্নের কথা না বলতো তাহলে কি হতো? আমরা কি কখনো এই অবিশ্বাস্য রহস্যের সন্ধান পেতাম? আমার মনে হয় আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা এই অভিজ্ঞতা পেয়েছি। এটা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এখন আমাদের বাড়িতে প্রতিদিন নতুন নতুন মানুষ আসে। কেউ আসে চিকিৎসার জন্য, কেউ আসে পড়াশোনার সাহায্যের জন্য, কেউ আসে শুধু আমাদের গল্প শোনার জন্য। আমি সবাইকে আমাদের অভিজ্ঞতার কথা বলি। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না, কিন্তু যারা বিশ্বাস করে তারা আমাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে যায়। একদিন একজন তরুণী আমার কাছে এসে বলল, আপু, আপনাদের গল্প শুনে আমিও স্বপ্ন দেখার চেষ্টা করেছি। আমি স্বপ্নে দেখেছি যে আমার দাদুর লেখা একটা ডায়েরি আমাদের পুরনো বাড়ির আলমারিতে লুকানো আছে। আমি তাকে বললাম, তুমি খুঁজে দেখো, হয়তো সত্যিই পেয়ে যাবে। সপ্তাহখানেক পর সেই মেয়ে আবার এলো। তার চোখে মুখে আনন্দের ছাপ। আপু, সত্যিই পেয়েছি। দাদুর ডায়েরিতে লেখা ছিল তিনি কোথায় কিছু সোনার গয়না লুকিয়ে রেখেছিলেন। আমরা সেগুলো বিক্রি করে আমার মায়ের অপারেশন করাতে পারব। এই ধরনের ঘটনা আমাদের এলাকায় এখন নিয়মিত হচ্ছে। মানুষ স্বপ্নে নতুন নতুন জিনিস দেখছে, হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাচ্ছে। রাকিব এখন আমাকে বলে, মা, আমাদের যে ক্ষমতা এসেছে সেটা শুধু আমাদের জন্যই নয়, এটা ছড়িয়ে দেওয়ার জন্য। আমিও এখন সেটা বুঝতে পেরেছি। আমরা এলাকায় একটা স্বপ্ন কেন্দ্রও তৈরি করেছি। সেখানে মানুষ এসে তাদের স্বপ্নের কথা বলে। আমরা তাদের সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিই। প্রথম প্রথম অনেকে হেসেছিল, বলেছিল এগুলো সব কুসংস্কার। কিন্তু যখন মানুষ দেখল যে সত্যিই তাদের স্বপ্ন সত্যি হচ্ছে, তখন সবাই বিশ্বাস করতে শুরু করল। এখন আমাদের স্বপ্নকেন্দ্রে প্রতিদিন শতাধিক মানুষ আসে। দূর দূরান্ত থেকে মানুষ আসে। একদিন ঢাকা থেকে একজন ব্যবসায়ী এসেছিলেন। তিনি বললেন, আমার ব্যবসায় অনেক লোকসান হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না আগে। রাকিব তাকে বলল, আপনি 3 দিন ধরে রাতে ঘুমানোর আগে মনে মনে চাইবেন যে আপনি আপনার ব্যবসার সমাধান দেখতে চান। 3 দিন পর সেই ব্যবসায়ী ফোন করলেন। খুশি গলায় বললেন, আমি স্বপ্নে দেখেছি যে আমার এক পুরনো বন্ধু আমাকে সাহায্য করতে পারবে। তার সাথে যোগাযোগ করে দেখলাম সত্যিই সে আমাকে একটা বড় অর্ডার দিতে পারবে। এই ধরনের অভিজ্ঞতা আমাদের প্রতিদিন হচ্ছে। আমার এখন মনে হয় আমরা মানুষের জন্য একটা সেতুর কাজ করছি, স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা সেতু। সায়মা এখন স্কুলে তার বন্ধুদের বলে, তোমরাও স্বপ্ন দেখার চেষ্টা করো। দেখবে অনেক মজার জিনিস জানতে পারবে। কি? তার ক্লাসের অনেক বাচ্চা এখন স্বপ্ন দেখে। কেউ দেখে তার হারিয়ে যাওয়া খেলনা কোথায় আছে, কেউ দেখে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে। স্কুলের শিক্ষকরা প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু যখন দেখলেন যে বাচ্চারা সত্যিই ভালো রেজাল্ট করছে, তখন তারাও আগ্রহী হয়ে উঠলেন। হেডমিস্ট্রেস একদিন আমার কাছে এসে বললেন, রিমা আপা, আপনাদের এই স্বপ্ন দেখার পদ্ধতি আমাদের বাচ্চাদের খুব উপকার করেছে। তারা এখন আরও আত্মবিশ্বাসী হয়েছে গিয়ে। আমি তাকে বললাম, আসলে স্বপ্ন মানে হচ্ছে আমাদের মনের গভীরে লুকানো টান। আমরা সবাই অনেক কিছু জানি, কিন্তু সেটা মনে থাকে না। স্বপ্নের মাধ্যমে সেটা বেরিয়ে আসে গিয়ে। তানভীর এখন বলে, আমার স্ত্রী একজন দার্শনিক হয়ে গেছে গিয়ে, কিন্তু সে এখন আমার কথার মর্মার্থ বোঝে। সেও মাঝে মাঝে স্বপ্ন দেখে। গত সপ্তাহে সে স্বপ্নে দেখেছিল যে তার অফিসে একটা নতুন প্রজেক্ট আসবে। সত্যি 2 দিন পর তার বস তাকে একটা বড় প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন।
আমি মাঝে মাঝে ভাবি আমাদের এই অভিজ্ঞতা কি শুধু আমাদের পরিবারের জন্য, নাকি এটা সবার জন্য। রাকিব বলে, মা, আমি মনে করি প্রতিটা মানুষের ভেতরেই এই ক্ষমতা লুকিয়ে আছে, শুধু সেটা জাগিয়ে তুলতে হয় গিয়ে। আমি এখন সেটাই বিশ্বাস করি। আমরা একটা বই লেখার পরিকল্পনা করছি। সেই বইয়ে আমাদের সব অভিজ্ঞতার কথা থাকবে, থাকবে স্বপ্ন দেখার পদ্ধতি। কিন্তু আমাদের সবচেয়ে বড় আবিষ্কার হল যে ভালোবাসা আর নিঃস্বার্থতাই সব অলৌকিক ক্ষমতার মূল চাবিকাঠি। আমি আর রাকিবের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে সেটাই আমাদের এই ক্ষমতা দিয়েছে। আমরা একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, একে অপরের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। রাকিব মাঝে মাঝে আমাকে বলে, মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমার সাথে আমি যে কোনো অসাধ্য সাধন করতে পারি। আমিও তাকে বলি, তুই আমার গর্ব রাকিব, তুই আমাকে জীবনের নতুন অর্থ শিখিয়েছিস। এই পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাসই আমাদের শক্তি দিয়েছে অন্যদের সাহায্য করার। আমাদের পরিবারের এই পরিবর্তন দেখে আমাদের আত্মীয় স্বজনরাও অবাক। তারা বলে, তোমাদের সাথে কি হয়েছে? তোমরা সবাই এত পাল্টে গেছো কেন? আমি তাদের বলি, আমরা জীবনের আসল মানে বুঝতে পেরেছি। সেটা হলো অন্যদের সুখী করা গি। এই সহজ কথাটা অনেকে বোঝে না। তারা ভাবে টাকা পয়সা নাম আসি সে জীবনের মূল লক্ষ্য। কিন্তু আমরা বুঝেছি যে সবচেয়ে বড় আনন্দ হলো অন্যের মুখে হাসি ফোটানো, অন্যের দুঃখ দূর করা। রাকিব এখন বলে, মা, আমি জানি না ভবিষ্যতে আমাদের কি হবে, কিন্তু আমি জানি আমরা সব সময় মানুষের ভালোর জন্য কাজ করে যাব। সাইমাও বলে, আমি বড় হয়ে আরও অনেক মানুষকে সাহায্য করব। আমি আমার পরিবারকে নিয়ে খুবই গর্বিত। আমরা একসাথে একটা অদ্ভুত যাত্রা শুরু করেছি। সেই যাত্রায় প্রতিদিন নতুন আশ্চর্য অপেক্ষা করছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমি এখন জানি যে মা আর ছেলের মধ্যে যে ভালোবাসা থাকে সেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি। সেই শক্তি দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। আজ যখন এই গল্প শেষ করছি তখন আমার মনে পড়ছে সেই প্রথম দিনের কথা, যেদিন রাকিব আমার কাছে তার স্বপ্নের কথা বলেছিল। সেদিন আমি ভাবিনি যে সেই একটা স্বপ্ন আমাদের পুরো জীবন বদলে দেবে, আমাদের একটা সাধারণ পরিবার থেকে একটা অসাধারণ পরিবারে পরিণত করবে। রাকিব এখনও প্রতিদিন স্বপ্ন দেখে, কিন্তু এখন সেই স্বপ্নে শুধু আমাদের কথা থাকে না, থাকে অনেক অনেক মানুষের কথা, থাকে কি করে পুরো পৃথিবীটাকে আরও সুন্দর করা যায়। আমি বিশ্বাস করি একদিন রাকিবের সেই স্বপ্ন সত্যি হবে। আমরা সবাই মিলে এই পৃথিবীটাকে স্বর্গের মতো সুন্দর করে তুলব। আর সেই স্বর্গে মা আর ছেলের ভালোবাসা হবে সবচেয়ে পবিত্র আর শক্তিশালী শক্তি। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই, বিশ্বাস রাখুন, ভালোবাসুন নিঃস্বার্থভাবে। দেখবেন আপনাদের জীবনেও অলৌকিক সব ঘটনা ঘটতে শুরু করবে। কারণ এই পৃথিবীতে অসম্ভব বলে আসলে কিছু নেই, আছে শুধু আমাদের সীমিত চিন্তাভাবনা। আর মা আর সন্তানের ভালোবাসা, সেটা হচ্ছে সেই চাবি যা সব তালা খুলে দিতে পারে, সব স্বপ্ন পূরণ করতে পারে। আমার গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের যাত্রা এখনও চলমান। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন সম্ভাবনা। আর সব কিছুর কেন্দ্রে আছে আমার প্রিয় ছেলে রাকিব, যে আমাকে শিখিয়েছে যে ভালোবাসার কোনো সীমা নেই, স্বপ্নের কোনো সীমা নেই। আমরা সবাই মিলে এই সুন্দর পৃথিবীতে আরও সুন্দর করে বেঁচে থাকি, ভালোবাসি, স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন পূরণ করি। এই ছিল আমাদের অবিশ্বাস্য কিন্তু সত্যি গল্প। একটা মা আর ছেলের ভালোবাসার গল্প, একটা পরিবারের রূপান্তরের গল্প, একটা অলৌকিক অভিজ্ঞতার গল্প। নূরের সন্ধানে, প্রথম অধ্যায়, হারানো পথের যাত্রী। বাগদাদের এক সরু গলিতে থাকতেন আবু ইউসুফ নামের এক যুবক। তার বয়স তখন 25 বছর। পিতার রেখে যাওয়া ছোট্ট একটি দোকানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করত। দিন রাত একটাই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়াত, জীবনের আসল উদ্দেশ্য কী? যখন তার বন্ধুরা সংসারের চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল, তখন ইউসুফের মন পড়ে থাকত আল্লাহর সৃষ্টির রহস্যে। রাতের বেলা ছাদে শুয়ে তারাদের দিকে তাকিয়ে ভাবতেন, এত বড় মহাবিশ্ব, এত সুন্দর সৃষ্টি, এর পেছনে নিশ্চয় কোনো গভীর রহস্য আছে।
কি? একদিন জুমার নামাজের পর মসজিদের ইমাম সাহেব আবু বকর আল রাজি তার কাছে এসে বললেন, ইউসুফ বেটা, দেখি তোমাকে সবসময় কিছু একটা ভাবতে, কি চিন্তা করো এত? ইউসুফ সংকোচের সাথে বললেন, হুজুর, আমার মনে হয় জীবনে আরও কিছু করার আছে। শুধু দোকানদারি করে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই কি জীবনের মূল উদ্দেশ্য? ইমাম সাহেব মুচকি হাসলেন। এই প্রশ্ন যার মনে জাগে, আল্লাহ তার জন্য বিশেষ কিছু নির্ধারণ করে রেখেছেন। তুমি কি জানো আমাদের প্রিয় নবী সহ কিভাবে হেরা গুহায় ধ্যানে বসতেন? জি হুজুর, শুনেছি। তাহলে বোঝো, সত্যের সন্ধান করা একটি পবিত্র কাজ। তবে এই পথ সহজ নয়। যারা এই পথে চলে তাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইমাম সাহেবের কথা শুনে ইউসুফের মনে একটা আলো জ্বলে উঠল। সেদিন রাতে তিনি বাগদাদে ফিরে এসে দেখলেন তার পুরনো পাড়া প্রতিবেশীরা তাকে চিনতে পারছেন না। তার চেহারায় যে পরিবর্তন এসেছে তা দেখে সবাই অবাক। ইমাম আবু বকর আল রাজি তাকে দেখে কেঁদে ফেললেন। ইউসুফ বেটা, আল্লাহ তোমার মুখে নূর দিয়েছেন। তুমি যা খুঁজছিলে তা পেয়েছ? ইউসুফ বিনীতভাবে বললেন, হুজুর, আল্লাহর রহমতে কিছু পেয়েছি, কিন্তু এখন মনে হয় যাত্রা শুরু হয়েছে মাত্র। তিনি বাগদাদে একটি ছোট্ট মাদ্রাসা খুললেন। প্রথমে মাত্র কয়েকজন ছাত্র এসেছিল, কিন্তু ইউসুফের শিক্ষাদানের পদ্ধতি ছিল একেবারে ভিন্ন। তিনি শুধু বই পড়াতেন না, জীবনের সাথে মিলিয়ে শেখাতেন। একদিন তার কাছে একজন যুবক এলো। তার নাম ছিল আহমদ। সে বলল, ওস্তাদ, আমি পাপী, আমি কি আল্লাহর ক্ষমা পেতে পারি? ইউসুফ তাকে একটি গল্প শোনালেন। এক ব্যক্তি ৯৯টি খুন করেছিল। সে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার কি ক্ষমা হতে পারে? আলেম বললেন, না। তাই আলেমকেও খুন করে ফেল। এবার সে আরেকজন জ্ঞানী লোকের কাছে গেল। সেই ব্যক্তি বললেন, অবশ্যই তোমার ক্ষমা হবে, তবে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। পথে সে মারা গেল। ফেরেশতারা তার রূহ নিয়ে বিতর্ক করল। শেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। গো আহমদ, কেঁদে ফেল, মানে আমারও ক্ষমা হতে পারে? আল্লাহর রহমত অসীম। আহমদ শুধু তওবা কর এবং সৎপথে চল। নবম অধ্যায়, পরীক্ষা উত্তীর্ণ। এভাবে দিন যেতে লাগল। ইউসুফের মাদ্রাসায় ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। কিন্তু খ্যাতি বাড়ার সাথে সাথে একটা বিপদও এলো। কিছু মানুষ তাকে নিয়ে ঈর্ষা করতে শুরু করল। তারা বলল, এই ইউসুফ কোথা থেকে এসেছে? এ নিজেকে কি মনে করে? একদিন শহরের প্রধান কাজী তাকে ডেকে পাঠালেন। ইউসুফ, শুনছি তুমি নতুন নতুন কথা বলছ, তোমার যোগ্যতা কি? এটাই ছিল তৃতীয় পরীক্ষা, সাফল্যের শিখরে পৌঁছে বিনীত থাকা। ইউসুফ অত্যন্ত নম্রভাবে বললেন, হুজুর, আমি কিছুই না, আমি শুধু আল্লাহর একটি দাস। যা বলি সবই কোরআন হাদিস থেকে বলি, আমার নিজের কিছু নেই। কাজী তার বিনয় দেখে মুগ্ধ হলেন। তিনি ইউসুফের শিক্ষাদানের অনুমতি দিলেন। কিন্তু আসল পরীক্ষা ছিল আরেকটি। একদিন খলিফার দরবার থেকে খবর এলো যে ইউসুফকে রাজদরবারে আলিম হিসেবে নিয়োগ দেওয়া হবে। এতে প্রচুর অর্থ এবং সম্মান ছিল। ইউসুফের সব বন্ধুবান্ধব তাকে বলল, এই সুযোগ হাতছাড়া করো না। কিন্তু ইউসুফ জানতেন এটা তার আসল পথ নয়। তিনি বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বুঝতে পারলেন এটাই ছিল তৃতীয় পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ। সেই রাতে তিনি স্বপ্নে আবার সেই বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধ হাসি মুখে বললেন, ইউসুফ, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার তোমার আসল কাজ শুরু হবে গই। দশম অধ্যায়, আলোর বিস্তার। পরের দিন থেকে ইউসুফের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। তার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করল। একদিন একজন ব্যবসায়ী এলেন। তিনি বললেন, ওস্তাদ, আমার ব্যবসায় প্রচুর টাকা আছে, কিন্তু মনে শান্তি নেই গো। ইউসুফ বললেন, ভাই, টাকা শান্তি দিতে পারে না, শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। তোমার সম্পদের একটি অংশ গরিবদের দাও, দেখবে মনে শান্তি আসবে কি। আরেকদিন একজন মা তার অবাধ্য ছেলেকে নিয়ে এলেন। ইউসুফ সেই ছেলেটির সাথে কিছুক্ষণ কথা বললেন। কিছুদিন পরেই সেই ছেলে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। কিভাবে সম্ভব হলো? মা জিজ্ঞেস করলেন। আম্মা, আমি তার সাথে শুধু ভালোবাসার সাথে কথা বলেছি। মানুষের অন্তর ভালোবাসা দিয়েই জয় করা যায় গো। একাদশ অধ্যায়, কঠিন সময়ের পরীক্ষা। কিন্তু জীবন সব সময় মসৃণ থাকে না। একদিন বাগদাদে প্লেগ রোগ দেখা দিল। হাজার হাজার মানুষ মারা যেতে লাগল।
অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেল। ইউসুফের ছাত্ররা তাকে বলল, ওস্তাদ, আমরা শহর ছেড়ে চলে যাই। কিন্তু ইউসুফ বললেন, না, এই সময় মানুষের বেশি প্রয়োজন, আমরা এখানেই থাকব। তিনি প্লেগ আক্রান্ত রোগীদের সেবা করতে শুরু করলেন। তিনি তাদের কোরআন শোনাতেন, দোয়া পড়ে দিতেন, ওষুধ খাওয়াতেন। একদিন তিনি নিজেও প্লেগে আক্রান্ত হলেন। তার ছাত্ররা খুব চিন্তিত হল। ওস্তাদ, এখন কি করব? ইউসুফ দুর্বল গলায় বললেন, চিন্তা করো না, যা হওয়ার আল্লাহর ইচ্ছা, তোমরা মানুষের সেবা অব্যাহত রাখো গো। কিন্তু আল্লাহর রহমতে ইউসুফ আরোগ্য লাভ করলেন। এই ঘটনার পর তার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেড়ে গেল। ১২ অধ্যায়, উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন বৃদ্ধ হয়ে গেছেন। তার চুল দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার উৎসাহ একটুও কমেনি। একদিন তার সবচেয়ে প্রিয় ছাত্র মোহাম্মদ তাকে জিজ্ঞেস করল, ওস্তাদ, আপনার পর আমরা কি করব? ইউসুফ হাসলেন। মোহাম্মদ, আমি তো কিছুই না। আল্লাহর দিন চিরকাল থাকবে। তোমরা যা শিখেছ তা অন্যদের কাছে পৌঁছে দাও। সত্যের আলো নিভে যায় না। তিনি তার ছাত্রদের বললেন, মনে রেখো, তোমরা যা করবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, খ্যাতি বা অর্থের জন্য নয়। আর সবসময় বিনীত থাকবে, কারণ যত বড় আলেমই হও না কেন, আল্লাহর সামনে আমরা সবাই ছোটই। প্রয়োদার শ্রদ্ধায়। শেষ দিনগুলো। ইউসুফের বয়স যখন ৭৫ বছর, তিনি বুঝতে পারলেন তার দুনিয়ার সফর শেষ হয়ে আসছে। কিন্তু তিনি মোটেও দুঃখিত ছিলেন না, বরং খুশি ছিলেন যে আল্লাহ তাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। তিনি তার শেষ দিনগুলো কাটালেন প্রার্থনায় এবং আল্লাহর জিকিরে। প্রতিদিন তিনি কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন আর মানুষকে ভালো পথের দিকে ডাকতেন। একদিন রাতে তিনি আবার সেই স্বপ্ন দেখলেন। সেই বৃদ্ধ আবার এসেছেন, এবার তার সাথে আরও অনেক আলোকিত মানুষ। ইউসুফ, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ, এবার আমাদের সাথে চলো। ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনারা কে? আমরা তারা যারা আল্লাহর পথে জীবন কাটিয়েছি। তুমিও এখন আমাদের মতো গছ। পরের দিন সকালে ইউসুফের ছাত্ররা তাকে নামাজের ডাকতে গেল। দেখো, তিনি সিজদায় আছেন, কিন্তু তিনি আর দুনিয়ায় নেই। সিজদারত অবস্থায় তিনি আল্লাহর কাছে চলে গেছেন। ১৪ অধ্যায়, চিরস্থায়ী প্রভাব। ইউসুফের মৃত্যুর খবর শুনে সারা বাগদাদ কেঁদে ফেলল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। ধনী গরিব, রাজা প্রজা সবাই এসেছিল। তার দাফনের পর মানুষেরা বলল, একজন সত্যিকারের আল্লাহর বান্দা চলে গেলেন। কিন্তু ইউসুফের প্রভাব শেষ হয়ে যায়নি। তার ছাত্ররা তার শেখানো পথে চলতে লাগল। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসা খুলল, মানুষকে ইসলামের সঠিক শিক্ষা দিতে লাগল। তার প্রিয় ছাত্র মোহাম্মদ একটি কিতাব লিখল ইউসুফের জীবনী নিয়ে। সেই কিতাবের নাম দিল নূরের সন্ধানে। গিয়ে এই কিতাব পড়ে অনেক মানুষ অনুপ্রাণিত হল। একদিন মোহাম্মদের কাছে একজন যুবক এল। সে বলল, আমিও ইউসুফ ওস্তাদের মতো হতে চাই। মোহাম্মদ বললেন, তাহলে তার মতো জীবন কাটাও, সত্য খোঁজো, জ্ঞান অর্জন করো, নিজেকে পরিশুদ্ধ করো, আর মানুষের সেবা করো। ৫০ অধ্যায়, শিক্ষা ও উপদেশ। ইউসুফের জীবনের গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, জীবনে একটা উদ্দেশ্য থাকা দরকার। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকাই জীবনের মূল কথা নয়। আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত, সত্যের সন্ধান করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ইউসুফ তার সব সম্পদ ছেড়ে দিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য। তৃতীয়ত, কঠিন সময়ে ধৈর্য ধরতে হয়। যখন সবকিছু অন্ধকার মনে হয়, তখনও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। চতুর্থত, সাফল্যের পর বিনীত থাকতে হয়। ইউসুফ যখন খ্যাতির শিখে পৌঁছেছিলেন, তখনও তিনি নিজেকে আল্লাহর দাস মনে করতেন। পঞ্চমত, জ্ঞান অর্জন করার পর তা অন্যদের কাছে পৌঁছাতে হয়। ইউসুফ তার সারা জীবন মানুষের সেবায় কাটিয়েছে। ষষ্ঠয়, চিরন্তন সত্য। ইউসুফের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও অনেক মানুষ জীবনের অর্থ খুঁজে বেড়াচ্ছে।
অনেকেই বস্তুগত সাফল্য পেয়েও খুশি নয়, তাদের অন্তরে একটা শূন্যতা। ইউসুফের জীবন আমাদের দেখায় যে প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে। যখন আমরা নিজেকে পরিশুদ্ধ করি, জ্ঞান অর্জন করি আর মানুষের সেবা করি, তখনই জীবন অর্থবহ হয়ে ওঠে। আজকের দিনেও আমাদের চারপাশে ইউসুফের মতো মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে। যাচ্ছেন, যারা গান বিতরণ করছেন, যারা সমাজের কল্যাণে কাজ করছেন, তাদের দেখে আমাদেরও অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদেরও ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়া উচিত। শেষ কথা, নূরের সন্ধানে কি এই গল্পের মূল বার্তা হচ্ছে, জীবনে সত্যিকারের সুখ এবং শান্তি পেতে হলে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এর জন্য দরকার ত্যাগ, ধৈর্য এবং বিনয়। ইউসুফের জীবনী আমাদের শেখায় যে ১. প্রতিটি মানুষের জীবনে একটি পবিত্র উদ্দেশ্য থাকা দরকার। ২. জ্ঞান অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ৩. কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। ৪. সাফল্যের পর বিনীত থাকতে হয়। ৫. জ্ঞান ও আল্লাহর প্রেম অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা এবং উপদেশগুলো কোরআন ও হাদিসের আলোকে উচিত। আল্লাহ ভালো জানেন। দীর্ঘ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সত্যের পথ দেখান। আমি যদি আপনার প্রিয় বান্দা হতে পারি, তাহলে আমাকে সেই পথ দেখান গো। দ্বিতীয় অধ্যায়, স্বপ্নে দেখা সেই রাতে। ইউসুফ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি একটি বিশাল মরুভূমিতে হাঁটছেন। চারদিকে শুধু বালি আর বালি। হঠাৎ দূরে একটি আলোর রেখা দেখা গেল। সেই আলোর দিকে হাঁটতে শুরু করলেন। যতই এগিয়ে যাচ্ছিলেন, ততই আলোটা উজ্জ্বল হচ্ছিল। আলোর কাছে পৌঁছে দেখলেন সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার চেহারা থেকে নূর বেরোচ্ছে। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকে হাসলেন এবং বললেন, ইউসুফ, তুমি আমার সন্ধান করছ? আপনি কে? ইউসুফ জিজ্ঞেস করলেন। আমি সেই আলো যার সন্ধানে তুমি দিন রাত কাটাও। কিন্তু মনে রেখো, আমার কাছে পৌঁছানোর পথ অনেক কঠিন। তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। কি সেই পরীক্ষা? প্রথম পরীক্ষা হচ্ছে ত্যাগের। তুমি যা ভালোবাসো তা ছেড়ে দিতে পারবে কি? দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ধৈর্যের। যখন সব কিছু অন্ধকার মনে হবে, তখনও কি আল্লাহর উপর ভরসা রাখতে পারবে? আর তৃতীয় পরীক্ষা হচ্ছে বিনয়ের। যখন তুমি সবচেয়ে উঁচুতে উঠবে, তখনও কি বিনীত থাকতে পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, আমি প্রস্তুত। বৃদ্ধ হাসলেন, তাহলে শুরু করো। প্রথমেই তোমাকে দামেস্কে যেতে হবে। সেখানে আবু নাসর আলতুসি নামে একজন আলেম আছেন। তার কাছে গিয়ে ইলম অর্জন করুক। হঠাৎ ইউসুফের ঘুম ভেঙে গেল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না। পরের দিন সকালে তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে সবকিছু খুলে বললেন। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, আমি আবু নাসের আলতুসির নাম জানি। তিনি সত্যিই দামেস্কের একজন বিখ্যাত আলেম। তোমার স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু এর জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ইউসুফ কণ্ঠে বললেন, হুজুর, আমি প্রস্তুত। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা ত্যাগ। দামেস্ক যাওয়ার জন্য ইউসুফের প্রয়োজন ছিল অর্থের। তার একমাত্র সম্পদ ছিল পিতার রেখে যাওয়া দোকানটি। এটি বিক্রি করে দিলে তার দামেস্ক যাওয়ার খরচ হয়ে যাবে। কিন্তু ফিরে এসে কি করবেন? ইউসুফ দীর্ঘ সময় চিন্তা করলেন। তার মামা তাকে বললেন, পাগল হয়েছিস নাকি? বাপের রেখে যাওয়া সম্পদ বিক্রি করে দিবি? তুই তো কোনো গ্যারেন্টি পাসনি যে সেখানে গিয়ে কিছু হবে। কিন্তু ইউসুফ মন স্থির। তিনি বুঝতে পারলেন এটাই প্রথম পরীক্ষা, সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দেওয়া। দোকান বিক্রি করে তিনি একটি কাফেলার সাথে দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে অনেক কষ্ট হল। মরুভূমির উত্তপ্ত বালি, পানির অভাব, ডাকাতির ভয় সব কিছু সহনীয় করে তিনি দমেস্ক পৌঁছলেন। দমেস্ক পৌঁছে তিনি আবু নাসর আলতুসির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি ছোট্ট খানকায় থাকেন। খানকায় পৌঁছে দেখলেন সেটা খুবই সাধারণ একটা জায়গা। বাইরে কোনো জাঁকজমক নেই। ভিতরে গিয়ে দেখলেন একজন মধ্যবয়সী মানুষ কোরআন তেলাওয়াত করছে। তার চেহারায় এক অন্যরকম প্রশান্তি। তেলাওয়াত শেষ করে তিনি ইউসুফের দিকে তাকালেন। তুমি নিশ্চয়ই সেই যুবক যে বাগদাদ থেকে এসেছ?
ইউসুফ অবাক হয়ে বললেন, আপনি কিভাবে জানলেন? আবু নাসের হাসলেন, আল্লাহর পথে যারা চলে তাদের খবর আল্লাহ পৌঁছে দেন। তুমি জ্ঞান অর্জনের জন্য এসেছ? জি হুজুর। তাহলে শোনো, আমার এখানে থাকতে চাইলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। ভোর 4:30টায় উঠতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, আর প্রতিদিন কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, অবশ্যই পারব গো। 4র্থ অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। আবু নাসেরের কাছ থেকে ইউসুফ দিনে দিনে পরিবর্তিত হতে লাগলেন। তার জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেল। আগে যেখানে তিনি বেশিরভাগ সময় দুনিয়ার চিন্তায় কাটাতেন, এখন সেই সময় কাটে আল্লাহর ইবাদত আর কোরআন হাদিস অধ্যয়নে। আবু নাসের ছিলেন একজন কামেল আলেম। তার কাছে শুধু বই পড়া নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের প্রয়োগ কিভাবে করতে হয় সেটা শিখতেন ইউসুফ। একদিন আবু নাসের তাকে বললেন, ইউসুফ, তুমি বইয়ের জ্ঞান অর্জন করছ, কিন্তু আসল জ্ঞান হচ্ছে আমল। যা শিখছ তা প্রয়োগ করবে। কিভাবে প্রয়োগ করব হুজুর? এই দমেস্ক শহরে অনেক গরিব মানুষ আছে, তুমি তাদের সেবা করো, তাদের সাহায্য করো, দেখবে তোমার অন্তর পরিষ্কার হবে। কি? ইউসুফ সেই থেকে প্রতিদিন অধ্যয়নের পাশাপাশি গরিবদের সেবায় নিয়োজিত হলেন। তিনি দেখলেন সত্যি তার মনে এক অন্যরকম প্রশান্তি আসছে। এভাবে 3 বছর কেটে গেল। এই সময় ইউসুফ আরবি ভাষায় পণ্ডিত হয়ে উঠেছেন। কোরআন হাদিসে তার বিশেষ দক্ষতা হয়েছে। ফিকাহ এবং আকিদার বিভিন্ন বিষয়ে তার গভীর জ্ঞান অর্জিত হয়েছে। একদিন আবু নাসের তাকে ডেকে বললেন, ইউসুফ, তোমার জ্ঞান অর্জনের প্রথম পর্যায় শেষ। এবার তোমাকে দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। কি? দ্বিতীয় পরীক্ষা? হ্যাঁ, এবার তোমাকে কায়রো যেতে হবে। সেখানে আজহার বিশ্ববিদ্যালয়ের একজন মহান আলেম আছেন, তার নাম আবু হামিদ আল গাজালি। তার কাছে গিয়ে তাসাউফ অর্জন করো। ইউসুফের মনে পড়ল স্বপ্নের কথা। দ্বিতীয় পরীক্ষা ছিল ধৈর্যের। 5ম অধ্যায়, দ্বিতীয় পরীক্ষা ধৈর্য। কায়রোর পথ ছিল আরও কঠিন। এবার ইউসুফের সাথে খুব কম অর্থ ছিল। পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। একটি ছোট্ট গ্রামে তাকে থাকতে হলো প্রায় 2 মাস। সেই গ্রামের মানুষেরা ছিল অত্যন্ত সরল। তারা ইউসুফের সেবা করল, কিন্তু ইউসুফের মনে তখন হতাশা কাজ করছিল। তিনি ভাবছিলেন, আমি কি সঠিক পথে আছি? এত কষ্ট কেন পোহাতে হচ্ছে? একদিন রাতে তিনি দোয়া করছিলেন। হঠাৎ তার মনে পড়ল আল্লাহর একটি আয়াত, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাব। এই আয়াত মনে পড়তেই তার সমস্ত হতাশা দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটাই দ্বিতীয় পরীক্ষা। যখন সবকিছু অন্ধকার মনে হবে, তখনও আল্লাহর উপর ভরসা রাখা। সুস্থ হয়ে তিনি আবার যাত্রা শুরু করলেন। এবার তার মন ছিল একদম প্রশান্ত। তিনি জানতেন আল্লাহ তার সাথে আছে। কায়রো পৌঁছে তিনি আল আজহারে আবু হামিদ আল গাজালির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি খানকায় ইতিকাফে আছেন। সেই খানকায় পৌঁছে ইউসুফ দেখলেন এখানের পরিবেশ একেবারেই ভিন্ন। এখানে নীরবতা রাজত্ব করছে। মানুষগুলো কম কথা বলে, বেশি ইবাদত করে। আবু হামিদের সাথে দেখা করে ইউসুফ তার আগের সব অভিজ্ঞতা বর্ণনা করলেন। আবু হামিদ মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, তুমি জ্ঞান অর্জন করেছ, কিন্তু এখন তোমাকে নিজেকে জানতে হবে। আর নিজেকে জানার মাধ্যমে আল্লাহকে জানা যায়। ও 6ষ্ঠ অধ্যায়, তাসাফুরের পথে। আবু হামিদের কাছে থেকে ইউসুফ একেবারে ভিন্ন এক জগতের সন্ধান পেলেন। এখানে শুধু বাহ্যিক ইবাদত নয়, অন্তরের পরিশুদ্ধতার উপর গুরুত্ব দেওয়া হতো। আবু হামিদ তাকে বললেন, ইউসুফ, ইসলামের 3টি স্তর আছে, ইসলাম, ঈমান আর ইহসান। তুমি ইসলাম এবং ঈমানের পর্যায়ে অতিক্রম করেছ। এবার ইহসানের স্তরে যেতে হবে গো। ইহসান মানে কি হুজুর? ইহসান মানে হচ্ছে তুমি আল্লাহের ইবাদাত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে অন্তত এটুকু বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন গো। এই পর্যায়ে ইউসুফকে কঠিন সাধনা করতে হল। তাকে নিজের নফসের সাথে যুদ্ধ করতে হল। অহংকার,
লোভ, রাগ এসব মন্দ গুণগুলো দূর করতে হল। প্রতিদিন রাতে তিনি ঘণ্টার পর ঘণ্টা তাহাজ্জুদ নামাজ পড়তেন, দিনে দিনে রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, আর সবসময় আল্লাহের জিকিরে মশগুল থাকতেন। এভাবে আরও 2 বছর কেটে গেল। এই সময় ইউসুফের অন্তর এমনভাবে পরিষ্কার হয়ে গেল যে তিনি সবসময় আল্লাহের উপস্থিতি অনুভব করতেন। একদিন আবু হামিদ তাকে বললেন, ইউসুফ, এবার তুমি 3য় এবং শেষ পরীক্ষার জন্য প্রস্তুত। তোমাকে মদিনা শরীফে যেতে হবে গো। মদিনা শরীফে? কিন্তু হুজুর, সেখানে কার কাছে যাব? আবু হামিদ হাসলেন, সেখানে তুমি যার কাছে যাবে তিনি নিজেই তোমাকে খুঁজে নেবেন গো। 7ম অধ্যায়, 3য় পরীক্ষা। বিনা। মদিনা শরীফের পথ ছিল দীর্ঘ কিন্তু আনন্দদায়ক। ইউসুফ জানতেন তিনি সেই পবিত্র শহরে যাচ্ছেন যেখানে প্রিয় নবী শাহ এর রওজা শরীফ অবস্থিত। মদিনা পৌঁছে তিনি প্রথমে রাসূল শাহ এর রওজায় সালাম পেশ করলেন। সেই মুহূর্তে তার অন্তরে এমন প্রশান্তি নেমে এলো যা তিনি আগে কখনো অনুভব করেননি। মসজিদে নববীতে তিনি একটানা 3 দিন ইন্তেকাফ করলেন। 3য় দিন রাতে তাহাজ্জুদের সময় তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। ইউসুফ। তিনি 4 দিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। ইউসুফ, তুমি 3য় পরীক্ষার জন্য প্রস্তুত। এবার তিনি বুঝতে পারলেন এই আওয়াজ তার অন্তর থেকেই আসছে। আমি প্রস্তুত। তুমি এতদিন জ্ঞান অর্জন করেছ, নিজেকে পরিশুদ্ধ করেছ। এবার তোমার প্রাপ্ত জ্ঞান মানুষের কাছে পৌঁছে দাও। কিন্তু মনে রেখো, তুমি কিছুই নও, তুমি শুধু আল্লাহের একটি মাধ্যম গো। পরের দিন সকালে ইউসুফ দেখলেন মসজিদের এক কোণে একজন বৃদ্ধ একা বসে কোরআন তেলাওয়াত করছেন। তার চেহারা দেখে ইউসুফের মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। ইউসুফ তার কাছে গিয়ে সালাম দিলেন। বৃদ্ধ সালামের জবাব দিয়ে হাসলেন। তুমি ইউসুফ? জিউ, আমি আবুল হাসান আলী। তুমি নিশ্চয়ই জানো তোমাকে কি করতে হবে। ইউসুফ বিনীতভাবে বললেন, আমি আপনার থেকে জানতে চাই। তোমাকে বাগদাদে ফিরে যেতে হবে। সেখানে মানুষদের কাছে ইসলামের সত্যিকারের বাণী পৌঁছাতে হবে। কিন্তু মনে রেখো, তুমি একজন শিক্ষক, একজন গুরু নও, তুমি একজন সেবক। 8ম অধ্যায়, বাগদাদে প্রত্যাবর্তন। 5 বছর পর ইউসুফ বাগদাদে ফিরে এলেন, কিন্তু তিনি আর সেই পুরনো ইউসুফ নেই। তার চেহারায় এক ধরনের নূর, তার কথাবার্তায় এক গভীর প্রজ্ঞা। তিনি একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার চাইলাম। খুব সুন্দর হয়েছে গো আলী সাহেব। পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? স্যার, কঠোর পরিশ্রম, সততা আর হালনা ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে সোহেল। চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢোকে পথ তৈরি করেছ তুমি নিজে। গো আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা ফ্লোর ওর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও, 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5ম অধ্যায়, বড় চ্যালেঞ্জ, 20 ফ্লোর বিজনেস টাওয়ার। কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ।
মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আগে, কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ, নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই। কি সোহেল? কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গো। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গো। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট আর একজন তার কর্মচারী। দুজন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গো। শেষ অধ্যায় পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস না, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয় কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবে চিনতে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পূর্ণ হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন, অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব লিঙ্কন শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার লেন শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনা, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গো। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনা, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায় প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল, সোহেল ফাউন্ডেশন স্কুল।
খুব গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল, ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টে জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আগে আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 18 অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে, খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ, তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গো। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা গো। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি, এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে, সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন, আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল, হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকালো তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজেল। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে, একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। ও, তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। ও, মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনও অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি, জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সব কিছু নিজ থেকে শিখতে হবে, কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আগে আমি তো তাই চাই বাবা। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো, কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল,
কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্য। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একা না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আমার মেয়ে সারা রাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে গিয়ে। অনুষ্ঠান শেষ হল, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে কি? কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পথ স্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়, চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22, গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে, 30 টাকা, কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল, মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিক্সা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিক্সা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা, চাকরি খুঁজতে যাচ্ছি কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল, ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে, খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিক্সা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো তার। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সব সময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবে। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ 4। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না, পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকালো। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চলল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দুঃসম্পর্কের মামা, সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে 1-2বার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজই যাত্রা।
দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরই রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। সবকিছু দেখতে দেখতে তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রাম। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধালে দোকান, মার্কেট, অফিস সবকিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু। গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো, করিম সন্ধ্যায় ফিরবে। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে আর একজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা, অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছিল। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন ভালো আছে? আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ, সারাদিন অপেক্ষা করো। সোহেল। সন্ধ্যাটায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন, আজ সকালে মামা। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেক দিন পর দেখলাম, কেমন আছিস? ভালো আছি মামা। ভালো করেছিস এসে, এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব, তবে প্রথমে কয়েকদিন এখানে থাক, শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আশার আলো জ্বলল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বদমাশ মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন আলী সাহেব? করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্ধচতুর্থ। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া। মাসে 5000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5000 টাকা। রিকশা চালিয়ে 3500 পেত। 5000 কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সে প্রথম। আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি, আমি সোহেল। গো, আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সবকিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্টেন্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল।
সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে, তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাত ডাল তরকারি খেল, 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হলো। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠালো। মা ফোনে কাঁদতে লাগলেন, আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বট কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ওই জাহিদ ভাই একদিন বললেন, কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে, মাসে 2,000 টাকা লাগবে। সোহেল ভাবল 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদা সিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজান, 1 প্যাকেট বিস্কুট দেন। কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ, 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান, দেখেছি। কি? মেয়েটা হাসল। সোহেল হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে। জি, জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। গো, আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি। গো। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বট করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাবো। আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝে তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাট টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছে। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে, রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে কি? যা আছে দে, তাড়াতাড়ি কর। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা?
তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেটে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হলো। তিনজন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনো মতে একটা দেয়াল ধরে দাঁড়ালো। একজন পথচারী তাকে দেখে, থাম, কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হলো না। ঠিক আছি, বাড়ি যেতে পারবো। সে কোনো মতে করিম মামার বাড়িতে পৌঁছালো। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টে সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে নাই। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না, দেখি কিছু করা যায় কি না। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। ও সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো সোহেল? মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না। নিয়মিত করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো না? ভাই, আমি নাও, আমার কাজে লাগছে, তুমি রাখো গো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। ও মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসো। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো। জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী। আরশাদ আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গো। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব শিখবে।
কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। গো। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি গো। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সবকিছু বোঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলে সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাক, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার, ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজকে একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না, কিন্তু আমার দোকান। গো, শুক্রবার তোমার বাবা সামলাবেক। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বল। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল, তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি। সোহেল? সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেক দিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢেলে পড়ছে। আকাশ লাল কমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোন পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন, ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, মাসে 15,000 টাকা বেতন। ও, আব্দুল হামিদ সাহেব ভাবলেন, তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই, আমি একা তাকে বট করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে,
কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে, তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল, মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্র মহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন, আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। সোহেলের মা বললেন, বিয়ের তারিখ ঠিক হলো 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল অফিসে। তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি, 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গো। জানি মা গো, নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,000-2,1, মোট প্রায় 14,000 টাকা। বাঁচাত মাত্র 1,000 খানিক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। শেষ সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গো। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব গো। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে, আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত, অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে কে? আমি জমাচ্ছি, আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন, বাকিদের বেতন কমাতে হলো। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই,
তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনের সময় বাড়াবো। আর তুমিও বেশি করে টিউশন নাও কিন্তু আমার। তো পড়াশোনাও আছে গিয়ে, জানি, কিন্তু এখন এটাই করতে হবে গুল। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজে একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3জন নতুন স্টুডেন্ট নিয়ে টিউশনে তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফেরত। তারপর একটু একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বেরোত পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফেরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত, রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গিয়ে। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দেই, আমি ফুল টাইম চাকরি করে গিয়ে। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্র্যাজুয়েট হবেই। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না আগে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সোহেলের মায়ের অসুখ হল, হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল, খরচ 5,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 3,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গুল। মিনা তার হাত ধরল। না সোহেল, তোমা ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। ও মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনে পানীয় কিনল, দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গো। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে ঋণ শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল, শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই, একটা 3তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব।
লাভের 50% তোমার। গুড। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, মেটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়িও, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হলো। সোহেল সেগুলো ফেরত পাঠালো, সঠিক জিনিস আনালো। এতে 3 দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে, সময় মতো বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। গুড। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার লেন শোধ করল, এমজিওর বাকি লেন শোধ করল। তারপর তার মাকে 5,000 টাকা পাঠালো। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করালো। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনা। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলো শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 12 অধ্যায়, নতুন শুরু। তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস, একটা রুমে কাজের জায়গা আর একটাই ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগালো, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টই। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত। সন্ধ্যায় স্কুল থেকে ফিরে 2জন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময় মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হলো, কখনো লাভ হতো, কখনো লাস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হলো। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল, একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ, 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো মেটেরিয়াল ব্যবহার করল, সময় মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। 13 অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখো সারা। সারা যখন জন্মালো, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন, মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে, 3 রুমের ফ্ল্যাট। একটা সোহেল, মিনা, একটা সারা আর একটাই অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। বাবা, আমি গ্রামেই থাকব, এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা, ও ঢাকায় পড়ছে। চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দিই। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে।
সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে, মা গ্রামে সুখে আছেন। 14 অধ্যায় সফলতা। শিখে 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানিকে সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টই এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে, একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়, সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালায়। সারা এখন 4 বছরের, স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব